আসসালামু আলাইকুম। আমাদেরই আমাদের অনেকেরই আহ, কিরশফের ফার্স্ট ল সেকেন্ড ল অ্যাপ্লাই করে সার্কিটের বিভিন্ন রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট নির্ণয় করার ক্ষেত্রে অনেক ধরনের ডিফিকাল্টি ফেস করতে হয়। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমি আমার এইচএসসি লাইফে মানে আহ, দেখা যেত যে এই টপিকটা আমার কাছে এতটাই ডিফিকাল্ট লাগতো এবং একটু ভিন্ন রকমের সার্কিট দিলে আমি পারতাম না। এবং আমি কি কি করতাম যে কিছু জেনারেলাইজড অথবা জেনারেল কিছু সার্কিট ছিল, ওগুলোই বারবার করে ওগুলোই আয়ত্ত করতাম। কিন্তু একটা ওভারঅল যে ধারণা, একটা জেনারেলাইজড একটা কনসেপ্ট যে আমি এই কনসেপ্ট ব্যবহার করে সব ধরনের ম্যাথ সলভ করতে পারবো, এই বিষয়ে আমার একটু গ্যাপ ছিল। সো আজকে আমরা কেসিএল কেভিএল এমন ভাবে একটা নতুন মেথডে আমরা দেখব যেটা একেবারে ইজি। যে কোনো ধরনের ম্যাথ আসুক না কেন, সেটা বুয়েট এডমিশন টেস্ট থেকে শুরু করে সিকের ওয়েট অথবা যে কোনো ধরনের এডমিশন টেস্ট এবং বোর্ড পরীক্ষাও আপনি ব্যবহার করতে পারবেন। সো চলুন, লেটস ডাইভ ইনটু দি ম্যাথ। প্রথমে মেশ অ্যানালাইসিস পড়ার আগে আমরা কিছু বেসিক কনসেপ্ট জানবো, যেমন ভোল্টেজ ড্রপ মানে পজিটিভ, ভোল্টেজ গেইন মানে নেগেটিভ। এইটাকে একটু বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে দেখেন, এইটা হচ্ছে আমার একটা সেল। সো এই সেলে যদি কারেন্ট এই যে এইভাবে প্রবেশ করে, তাহলে সেই কারেন্টটা কি করে, এই বড় দাগ দিয়ে প্রবেশ করে না কারেন্টটা। সো এরকম যদি কোনো কন্ডিশন হয়, তাহলে সেটাকে আমরা বলবো ভোল্টেজ ড্রপ। এবং এর বিপরীত জন্য যদি কোনো কন্ডিশন হয়, অর্থাৎ আমার কারেন্ট এইভাবে প্রবেশ করে, ধরলাম যে এইটা হচ্ছে ছোট দাগ এবং এইটা বড় দাগ। সো কারেন্ট যদি এইভাবে প্রবেশ করে, তাহলে সেই কারেন্টটা যদি ছোট দাগ দিয়ে প্রবেশ করে, কারেন্টটা ফার্স্টে, তাহলে সেটাকে আমরা বলবো ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন। সো আমরা কিন্তু বুঝতে পারলাম ব্যাপারটা, যে কারেন্টটা যদি এই বড় দাগ দিয়ে প্রবেশ করে, তাহলে সেটাকে আমরা বলবো ভোল্টেজ ড্রপ, এবং আমরা জানি যে ভোল্টেজ ড্রপ পজিটিভ। সিমিলারলি কারেন্ট যদি ছোট দাগ দিয়ে প্রবেশ করে, তাহলে সেটাকে আমরা বলবো ভোল্টেজ গেইন, এবং আমরা জানি যে ভোল্টেজ গেইনটাকে আমরা নেগেটিভ বলি। আচ্ছা, সো আমরা আমরা যেই কনসেপ্টটার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম, সেটা শুরু করার আগে আমরা চলুন একটু কিরশফের প্রথম সূত্রটা একটু দেখে নেই। কিরশফের প্রথম সূত্রে আমাকে কি বলছে, যে এইটা যদি একটা নোড হয় এবং এই নোডে আমি বিভিন্ন রকম দেখাচ্ছি, যে সাপোজ এই নোডে একটা কারেন্ট I1, I2, I3, I4, I5। আচ্ছা, এখন এই নোডের ভিতরে কিছু কারেন্ট ঢুকছে, আবার কিছু কারেন্ট এই নোড থেকে বের হচ্ছে। সাপোজ এই নোডে I1 ঢুকছে, I2 ঢুকছে, I3 বের হচ্ছে, I4 ঢুকছে, I5 বের হচ্ছে। সো আমি কি করব, যেই কারেন্টটা ইন করছে, ইন, সেই কারেন্টটাকে আমরা ধরবো পজিটিভ, এবং যেই কারেন্ট আউট হচ্ছে সেই কারেন্টটাকে ধরবো নেগেটিভ। আপনার যদি ইচ্ছা হয়, আপনি ইন বা যেই কারেন্টটা ঢুকছে সেটাকে নেগেটিভ ধরতে পারেন, আউটকে পজিটিভ ধরতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা যদি এইটা ধরি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা পার্টিকুলার নোড, এই নোডে I1 কারেন্টটা প্রবেশ করছে। সো এইটাকে আমরা লিখবো +I1, এরপর আমরা লিখবো +I2, এরপর লিখবো -I3, এরপর লিখবো +I4, -I5 ইজ ইকুয়াল টু 0। সো এইটা দিয়ে আমরা বুঝতে পারি যে যে কোনো একটা নোডে সামেশন অফ I ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে কিরশফের প্রথম সূত্র। সো এই স্লাইডটা আমরা শুধু বেসিক কনসেপ্ট আলোচনার জন্যই ব্যবহার করছি। সো চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো এই যে একটা আমরা সার্কিট দেখতে পাচ্ছি, এখন আমরা এই সার্কিটটা সলভ করব, এর প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা আমরা বের করব। সো দেখুন, খুব ইজি একটা কনসেপ্ট, যেটা আমরা 5 মিনিটে বের করে ফেলবো, যে কোন রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। সো ফার্স্টে খেয়াল করেন, প্রথমে আমরা কি করব, আমরা লুপ টানবো। লুপ টানবো কিভাবে, এই যে এইটা একটা লুপ চিন্তা করলাম, এইটা আর একটা লুপ চিন্তা করলাম, এবং এইটা আর একটা লুপ চিন্তা করলাম। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু একটা নির্দিষ্ট জিনিস ফলো করছে এই লুপটা আঁকার সময়। আমি প্রথম লুপটা ক্লকওয়াইজ দিয়েছিলাম, দেখেন আমি সেকেন্ড লুপটাও কিন্তু ক্লকওয়াইজ দিয়েছি, থার্ড লুপটাও ক্লকওয়াইজ দিয়েছি। অর্থাৎ আপনি যদি কোনো একটা
লুপ ক্লকওয়াইজ দেন, যে কোনো একটা লুপ যদি ক্লকওয়াইজ আপনি কনসিডার করেন তাহলে প্রত্যেকটা লুপকেই ক্লকওয়াইজ দিতে হবে। আচ্ছা, সো এই লুপটাকে আমরা বলবো লুপ 1, এই লুপটাকে আমরা বলবো লুপ 2 এবং এই লুপটাকে আমরা বলবো লুপ 3। আচ্ছা, এখন দেখেন আমরা কি করি, লুপ 1 এর ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করি লুপ 1। আচ্ছা, দেখেন লুপ 1 এ টোটাল কত ওহম রোধ আছে দেখেন তো, এই 5 ওহম রোধ আছে লুপ 1 এ, 1 ওহম আর হচ্ছে 6 ওহম। লুপ 1 মানে কি, এই পুরোটা না, এই পুরোটা না লুপ 1। আচ্ছা, তাহলে এই যে পুরো ঘরটায় টোটাল কত ওহম রোধ আছে, 5 ওহম, 6 ওহম আর 1 ওহম, অর্থাৎ 6 আর 5 11 আর 1 12 ওহম রোধ আছে। আচ্ছা, সো 12 ওহম রোধ আছে, সো আমি তাহলে লিখবো 12। আচ্ছা, লুপ 1 এর জন্য আমি কারেন্ট ধরবো I1, লুপ 2 এর জন্য I2, লুপ 3 এর জন্য I3। আচ্ছা, তাহলে লুপ 1 এর টোটাল রোধ যেহেতু 12, তো আমি লিখবো 12 I1। আচ্ছা, এখন দেখেন তো লুপ 1 এর ক্ষেত্রে কোন রোধটা অন্য একটা লুপের সাথে শেয়ারে আছে। দেখেন এই যে 6 ওহম রোধটা, এটা তো লুপ 1 এর মধ্যেও আছে, লুপ 2 এর মধ্যেও আছে। বুঝতে পারছি আমরা ব্যাপারটা, যে এই যে 6 ওহম রোধটাকে আমরা দেখতে পাচ্ছি, এইটা লুপ 1 এর মধ্যেও আছে, আবার লুপ 2 এর মধ্যেও আছে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন তো, লুপ 1 এর কারেন্টটা কিভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে না, মানে ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছে না, এইভাবে যাচ্ছে। আচ্ছা, লুপ 2 এর কারেন্টটা কিভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে না। আচ্ছা, এখন আমি কি বলছি বলেন, আমি বলছি যে এই 6 ওহম যে রোধটা, এই রোধটা লুপ 1 এর সাথেও অ্যাটাচড, লুপ 2 এর সাথেও অ্যাটাচড, এবং আমি দেখতে পাচ্ছি যে লুপ 1 এর ক্ষেত্রে এই 6 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্টের যে ডিরেকশন, লুপ 2 এর মধ্য দিয়ে, লুপ 2 এর ক্ষেত্রে 6 ওহমের মধ্য দিয়ে কারেন্টের ডিরেকশন অপোজিট। বুঝতে পারছি, যে দেখেন আমি কিন্তু এইমাত্র এটাই বুঝাইলাম যে লুপ 1 এর ক্ষেত্রে 6 ওহমের মধ্য দিয়ে কারেন্টের যে ডিরেকশন, লুপ 2 এর ক্ষেত্রে 6 ওহমের মধ্য দিয়ে কারেন্টের ডিরেকশন বিপরীত। একটা হচ্ছে এইখান থেকে যাচ্ছে আর একটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে। সো যেহেতু বিপরীত, সুতরাং আমি লিখবো -6, এবং লুপ 2 এর কারেন্ট যেহেতু I2, সো আমি লিখবো -I2। আচ্ছা, এখন আরেকটা বিষয় খেয়াল করেন, আমার লুপ 1 এর মধ্য দিয়ে যখন কারেন্ট যায়, দেখেন এই যে লুপ 1 এর মধ্য দিয়ে যখন কারেন্ট যায়, তখন 21 ভোল্টের মধ্য দিয়ে কোন দাগে আগে মানে কারেন্ট প্রবেশ করে বলেন তো। এই যে লুপ 1 এর মধ্য দিয়ে যখন কারেন্টটা যায়, তখন কি ছোট দাগ দিয়ে আগে কারেন্ট প্রবেশ করে না। সো ছোট দাগ দিয়ে আগে কারেন্ট প্রবেশ করা মানে কি, আমি বলছি যে ছোট দাগ দিয়ে আগে কারেন্ট প্রবেশ করা মানে ভোল্টেজ গেইন, অর্থাৎ নেগেটিভ, অর্থাৎ আমি এখানে লিখবো -21 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, অর্থাৎ আমি এই ইকুয়েশনটাকে লিখতে পারি 12I1 -6I2 ইজ ইকুয়াল টু 21। এইটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ডোনেট করি। আচ্ছা, এখন দেখেন আমরা যদি লুপ 2 এর ক্ষেত্রে চিন্তা করি, লুপ 2, লুপ 2, এখন দেখেন লুপ 2 তে টোটাল কয় ওহম রোধ আছে। আচ্ছা, এইখানে মনে হয় রোধের মানটা দেয়া হয় নাই আমার, এটা কি হবে, সো ধরেন আমি এটাকে ধরে নিলাম 2 ওহম, যেহেতু দেয়া নাই। আচ্ছা, এখন দেখেন লুপ 2 এর ক্ষেত্রে টোটাল কত ওহম রোধ আছে, এইখানে 6, এইখানে 4, 10 আর এইখানে 2, 12। সো আমি এইখানে লিখতে পারবো 12I2। আচ্ছা, এইটুক পর্যন্ত সবাই বুঝছি। এখন আমার কথা হচ্ছে এই লুপ 2 এর সাথে কোন দুইটা রোধ শেয়ারে আছে। দেখেন লুপ 2 এর সাথে লুপ 1 এর 6 ওহম শেয়ারে আছে, আবার লুপ 2 এর সাথে লুপ 3 এর 2 ওহম শেয়ারে আছে। মানে কি, 6 ওহম লুপ 2 তেও আছে, লুপ 1 এও আছে, আবার 2 ওহমটা কি লুপ 2 তেও আছে, লুপ 3 তেও আছে। আচ্ছা, সো দেখেন আমি কি লিখতে পারি। আচ্ছা, এখন দেখেন এই যে 6 ওহম রোধটাকে আমরা দেখতে পাচ্ছি, 6 ওহম, এই 6 ওহম রোধের মধ্য দিয়ে লুপ 2 এর কারেন্টের ডিরেকশন কোন দিকে, এই দিকে না, কিন্তু লুপ 1 এর কারেন্টের ডিরেকশন কোন দিকে, এই দিকে। অর্থাৎ 6 ওহম রোধের মধ্য দিয়ে লুপ 2 এর কারেন্টের যে ডিরেকশন, লুপ 1 এর কারেন্টের ডিরেকশন কি তার অপোজিট। তাহলে আমি লিখতে পারবো -6, এবং যেহেতু লুপ 1 এর সাথে আমি কম্পেয়ার করছি, সুতরাং -6I1।
আচ্ছা, দেখেন লুপ মানে লুপ 2 এর ক্ষেত্রে 2 ওহম রোধের মধ্য দিয়ে লুপ 2 এর কারেন্ট যায় কোন দিকে? এই যে এইভাবে ঘুরে এইভাবে ঘুরে এইভাবে ঘুরে এই দিক দিয়ে যায় না? কিন্তু লুপ 3 এর কারেন্ট যায় কোন দিকে? এই দিকে। আচ্ছা, সো তাহলে কি লুপ 2 এবং লুপ 3 এর কারেন্ট 2 ওহম এর মধ্য দিয়ে বিপরীত দিক দিয়ে পাস হয় না? সো আমি এখান থেকে লিখতে পারবো -2, এবং যেহেতু আমি লুপ 3 এর জন্য চিন্তা করছি, সো আমি এটাকে লিখবো I3। আচ্ছা, এখন আপনি দেখেন যে লুপ 2 এর ক্ষেত্রেও আমার কারেন্টটা প্রথমে কোন জায়গা থেকে প্রবেশ করে? এই ছোট দাগ দিয়ে প্রবেশ করে, অর্থাৎ এইখানেও ভোল্টেজ গেইন হয়েছে। দেখেন আমি যদি একটু বুঝিয়ে বলি, আহ যে দেখেন এইখানে কারেন্টটা, আচ্ছা আমি একটু লেজার লাইট অন করে নিই। আচ্ছা, এইখানে কারেন্টটা কি এইভাবে ঘুরে না? এইভাবে ঘুরে না? এইভাবে ঘুরে এইভাবে ঘুরে এইভাবে ঘুরে এইখান থেকে যায় না? আর এইখান থেকে যাওয়ার সময় প্রথমেই আমরা কোন দাগটা পাই? ছোট দাগটা পাই। অর্থাৎ আমার এইখানে কি হয়েছে? ভোল্টেজ গেইন হয়েছে। অর্থাৎ এইখানেও নেগেটিভ, অর্থাৎ কত? -5 ইজ ইকুয়াল টু 0। এইটাকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে -6I1 প্লাস 12I2 মাইনাস 2I3 ইজ ইকুয়াল টু 5। এইটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ডিনোট করি। আচ্ছা, সো লুপ 1 লুপ 2 যারা বুঝছেন তারা এখন নিজেরা ভিডিওটা পজ করে লুপ 3 এর জন্য আমার ইকুয়েশনটা লেখার ট্রাই করেন। আর যারা এখনো কোশ্চেনটা বুঝেননি, মানে আমরা যে প্রসেসটা করছি, তারা এখন লুপ 3 এর জন্য খেয়াল করেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। দেখেন লুপ 3 এর জন্য আমরা কারেন্ট কি ধরছি? I3 ধরছি না? আচ্ছা, I3 ধরছি। এখন দেখেন লুপ 3 এর জন্য টোটাল আমার রোধ কত? 24 ওহম আর 2 ওহম, 26 ওহম না? সো আমি এখানে লিখবো 26I3। এখন দেখেন লুপ থ্রি এর কোন রোধটা শেয়ারে আছে? এই 2 ওহম রোধটা শেয়ারে আছে, ঠিক না? এবং 2 ওহমের মধ্য দিয়ে লুপ 3 এর কারেন্ট যায় এই দিকে, লুপ 2 এর কারেন্ট যায় এই যে এই দিকে, অর্থাৎ দুইটা বিপরীত দিকে। তাহলে -2 এবং লুপ 3 এর সাথে এই যে 2 ওহম আর কোন লুপের সাথে যুক্ত? লুপ 2 এর সাথে। এর জন্য আমরা লিখবো -2I2। এবং আমরা যখন দেখব, দেখেন লুপ 3 এর যে কারেন্টটা, এইটাও কি প্রথমে ছোট দাগ দিয়ে প্রবেশ করে না? ছোট দাগ দিয়ে প্রবেশ করে, তাহলে -2 ইজ ইকুয়াল টু 0। সো আমি এখানে লিখতে পারবো -2I2 প্লাস 26I3 ইজ ইকুয়াল টু 0। 0। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। এখন আসুন আমরা ক্যালকুলেটর একটু করার ট্রাই করি। উফ, সরি সরি। আচ্ছা, আহ আমার ভিডিওটা একটু মুছে গেছে। যাই হোক, আপনি একটু ভিডিওটা আগে করেন। 3টা ইকুয়েশন পাইছি না? ওই 3টা ইকুয়েশন সলভ করেই আমি কি পাবো? I1 I2 I3 পাবো। ঠিক আছে, 3টা ইকুয়েশন সলভ করেই I1 I2 I3 পাবো। আচ্ছা, আমাদের স্লাইডটা একটু মুছে গিয়েছিল। যাই হোক, এখন ঠিক আছে। সো 3টা ইকুয়েশন আমরা পাইছিলাম। সো এই 3টা ইকুয়েশন আমরা ক্যালকুলেটরে সলভ করব। সো ক্যালকুলেটরের আমরা ইকুয়েশন মোডে গেলাম। ইকুয়েশনে গেলাম। ইকুয়েশন গুলো সিমুল ইকুয়েশন সিলেক্ট করব। আমাদের আননোন হচ্ছে 3টা। সো প্রথমটা হচ্ছে 12I1 -6I2 0I3 ইকুয়াল টু 21। আচ্ছা, -6I1 12I2 -2I3 5 0I1 -2I2
26 I3 2। আচ্ছা, সো আমাদের I1 এর ভ্যালু বের হয় 2.63, I2 এর ভ্যালু 1.77, আর I3 এর ভ্যালু 0.21। আচ্ছা, এখন দেখেন তাহলে আমি কিন্তু এই লুপের কারেন্ট পাইছি, আমি কিন্তু এখন লুপের কারেন্ট পাইছি, ঠিক আছে। এখন যদি আপনার কাছে কোশ্চেনে আস্ক করে যে আপনি 6 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা বের করেন, তাহলে দেখেন আপনার মাথায় কি আসবে যে এই 6 ওহম রোধের মধ্য দিয়ে কি এই I1 এর কারেন্টটাও প্রবাহিত হচ্ছে, আবার এই 6 ওহম রোধের মধ্য দিয়ে I2 কারেন্টও প্রবাহিত হচ্ছে। তাহলে আমি কি করব, দেখেন I1 এর কারেন্ট হচ্ছে 2.63 এবং I2 কারেন্ট হচ্ছে 1.77, এবং আমি কি দেখতে পাচ্ছি 6 ওহম রোধের মধ্য দিয়ে I1 এর কারেন্টও প্রবাহিত হচ্ছে, I2 এর কারেন্টও প্রবাহিত হচ্ছে, কিন্তু এই দুইটার ডিরেকশন হচ্ছে অপোজিট। তাহলে আমি কি করব, দুইটা বিয়োগ করব, I1 মাইনাস I2। তাহলে কি পাই, 2.63 থেকে 1.77 মাইনাস করতে হবে। আচ্ছা, 2.63 থেকে 1.77 মাইনাস করলে আমরা পাই 0.86 এম্পিয়ার, অর্থাৎ আমার এই 6 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট পাস হচ্ছে 0.86 এম্পিয়ার। এখন দেখেন, এখন আমাদের জানতে হবে না যে এই যে আমরা কারেন্টটা বের করলাম 6 ওহম রোধের মধ্য দিয়ে, এই কারেন্টের ডিরেকশনটা কোনটা হবে। দেখেন, আমি সব সময় এই যে বড় ভ্যালুটা আছে না, এই বড় ভ্যালুটার ডিরেকশনই হবে এই রেজাল্টের যে ভ্যালুটা আসছে ওইটার ডিরেকশন। বড় ভ্যালুটা কি 2.63, 2.63 ডিরেকশন কোন দিকে, এই দিকে না, কারণ কি I1 হচ্ছে 2.63 না, তাহলে I1 এর ডিরেকশন কোন দিকে, এই দিকে। তাহলে এই 6 ওহম রোধের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হইবে ওইটার ডিরেকশনও কোন দিকে, এই দিকে। সিমিলারলি আপনি যদি এই যে 2 ওহম রোধটা আছে, এই 2 ওহম রোধের মধ্য দিয়ে যদি কারেন্ট বের করেন, দেখেন এই 2 ওহম রোধের মধ্য দিয়ে দুইটা কারেন্ট পাস হয়, একটা হচ্ছে এই যে এই লুপের I2 কারেন্ট, আর একটা হচ্ছে I3 কারেন্ট, কিন্তু এই দুইটা ডিরেকশন কিন্তু ডিফারেন্ট। I2 কারেন্ট প্রবাহিত হয় হচ্ছে এইভাবে, আর I3 কারেন্ট প্রবাহিত হয় এইভাবে। এখন দেখেন I2 এর মান হচ্ছে 1.77, I3 এর মান হচ্ছে 0.21, তাইলে 2 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, I2 মাইনাস I3, 1.77 মাইনাস 0.21 কত হয়, 1.77 মাইনাস 0.21, আমাদের অ্যান্সার আসে 1.56 অ্যাম্পিয়ার। আচ্ছা, 1.56 অ্যাম্পিয়ার। এখন দেখেন এই যে 2 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে এটা তো আমরা বের করছি, কিন্তু এটা ডিরেকশন কোন দিকে হবে, এই বড় যে কারেন্টটা ওইটার দিকে। বড় কারেন্ট মানে কি 1.77 এম্পিয়ার কোন দিকে প্রবাহিত হয়েছে, এই দিকে। তাহলে 2 ওহম রোধের মধ্য দিয়ে যে কারেন্ট পাস হবে ওইটা ডিরেকশন হবে এই দিকে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। এরপরও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় প্লিজ কমেন্টে জানাবেন। আহ এই তো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।